ফেসবুক তাকে চাকরিটা দেয়নি, ইন্টারভিউয়ে সরাসরি রিজেক্ট করেছিল। কয়েক বছর পর সেই ফেসবুককেই তার কোম্পানি কিনে নিতে খরচ করতে হয়েছিল প্রায় $19 মিলিয়ন। শুনে সিনেমার গল্পের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা বাস্তব জীবনের ঘটনা। হোয়াটসঅ্যাপের কো ফাউন্ডার ব্রায়ান অ্যাক্টনের বাস্তব জীবনের ঘটনা। এই ঘটনা থেকে এটা শিক্ষা নেওয়া হয় নাই যে ফেসবুককে পরবর্তীতে তার কোম্পানি কিনে নিতে হয়েছিল। আসল শিক্ষা হলো একটা রিজেকশন কখনোই আপনার পুরো পোটেনশিয়ালের ভার্ডিক্ট না। ব্রায়ান অ্যাক্টন তখন 11 বছর ইয়াহুতে চাকরি করে নতুন চাকরি খুঁজছিল। এক্সপিরিয়েন্স ছিল, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু নতুন চাকরির জন্য তাকেও ইন্টারভিউ দিতে হয়েছিল। প্রথমে টুইটারে গেল, ইন্টারভিউ দিল, কিন্তু রিজেক্ট। টুইটার তাকে নিল না, পরে ফেসবুকে তাকে ইন্টারভিউ দিতে হলো। ভাবুন তো, ইয়াহুয়ের মতো এত বড় কোম্পানিতে এত বছর চাকরি করার পরেও টুইটার রিজেক্ট করলো, তারপরে ফেসবুকও রিজেক্ট করলো। দুইটা বড় কোম্পানি, দুইটা রিজেকশন। এখানে আমরা হলে কি করতাম? হয়তো লিঙ্কডইন খুলে একটা পোস্ট দিতাম, সামটাইমস কোম্পানি ফেইল টু রিকগনাইজ ট্যালেন্ট। কিন্তু ব্রায়ান অ্যাক্টন কি করলেন? ফেসবুক রিজেক্ট করার পরে তিনি লিখলেন, ফেসবুক টার্ন মি ডাউন, লুকিং ফরওয়ার্ড টু লাইফস নেক্সট অ্যাডভেঞ্চার। অর্থাৎ ফেসবুক আমাকে রিজেক্ট করেছে, ঠিক আছে, এখন লাইফের নেক্সট অ্যাডভেঞ্চারে যাওয়া যাক। আর সেই নেক্সট অ্যাডভেঞ্চার কি ছিল? হোয়াটসঅ্যাপ। ব্রায়ান অ্যাক্টন এবং তার ইয়াহুর এক্স কলিগ জন কিং দুজনে মিলে হোয়াটসঅ্যাপ শুরু করেন। শুরুটা কিন্তু আজকের হোয়াটসঅ্যাপের মতো ছিল না। কোনো $1 বিলিয়ন কোম্পানি না, কোনো হিউজ অফিস না, কোনো ম্যাসিভ টিম না, শুধু একটা আইডিয়া। আর সেই আইডিয়াকে বাস্তবে পরিণত করার জন্য দীর্ঘ পরিশ্রম। তারপর হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে বড় হতে থাকলো, ইউজার বাড়লো, বিজনেস বাড়লো, আর কয়েক বছর পর যে ফেসবুক ব্রায়ান অ্যাক্টনকে চাকরি দেয়নি, তার কাছ থেকেই প্রায় $19 বিলিয়ন খরচ করে কোম্পানিটা কিনতে হয়েছিল। কিন্তু এখানেই একটা ভুল লেসন আমরা নেই। আমরা বলি, দেখেছেন, ফেসবুক তাকে রিজেক্ট করেছিল, পরে ফেসবুকই তার কোম্পানি কিনেছে। গল্পটা এত সিম্পল না। আসল শিক্ষা হলো, একটা কোম্পানি আপনাকে রিজেক্ট করেছে মানে আপনি অযোগ্য, এটা সত্য না। হয়তো আপনার স্কিল তখন তাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করেনি, হয়তো টাইমিং ঠিক ছিল না, হয়তো তারা অন্য কাউকে বেশি সুইটেবল মনে করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা কোম্পানি আপনার পোটেনশিয়ালের সম্পূর্ণ অংশ দেখতে পায় না। আপনার সিভি দেখে তারা একটা ডিসিশন নেয়, একটা ইন্টারভিউ দেখে একটা ডিসিশন নেয়, কিন্তু আপনার জীবনে আপনি আরো কি করতে পারেন সেটা তারা জানে না। আমাদের ক্যারিয়ারেও একই ঘটনা ঘটে। একটা ইন্টারভিউ খারাপ হলে আমরা ভাবি, আমি পারি না। একটা কোম্পানি রিজেক্ট করলো, আমার লাক খারাপ। 5টা কোম্পানি রিজেক্ট করলো, বাংলাদেশে চাকরি নেই। কিন্তু হয়তো প্রশ্নটা হওয়া উচিত ছিল, আমি এখান থেকে কি শিখলাম? আমার সিভি ইমপ্রুভ করতে হবে, নাকি কমিউনিকেশন স্কিল, নাকি টেকনিক্যাল স্কিল, নাকি ইন্টারভিউয়ের আরো বেটার প্রিপারেশন, নাকি অন্য কোথাও আরো বেটার সুযোগ খুঁজতে হবে? রিজেকশনের পরে থেমে গেলে রিজেকশনটাই আপনার স্টোরি হয়ে যাবে। কিন্তু রিজেকশনের পরে যদি আপনি আপনার নিজেকে আরো ভালোভাবে তৈরি করেন, একদিন সেই রিজেকশন আপনার স্টোরির শুধু একটা ছোট্ট চ্যাপ্টার হয়ে যায়। তাই আজ যদি আপনি কোনো রিজেকশনের মধ্যে থাকেন, চাকরি হোক, প্রমোশন হোক, বিজনেস হোক, বা জীবনের অন্য কোনো অংশ হোক, একটা কথা মনে রাখবেন, নো মানেই শেষ না। কখনো কখনো একটা দরজা বন্ধ হওয়ায় আপনাকে এমন আর একটা দরজার সামনে নিয়ে যায় যেটা আপনি নিজেও কল্পনা করেননি। ব্রায়ান অ্যাক্টনের গল্পের সবচেয়ে পাওয়ারফুল লেসন আমার কাছে, রিজেকশন আপনার পরিচয় নয়, রিজেকশন হওয়ার পরে আপনি কি করেন সেটাই আপনার পরিচয়। আর যদি ক্যারিয়ার নিয়ে এমন বাস্তব গল্প থেকে কিছু শিখতে চান, শুধু মোটিভেশনাল কোট না, তাহলে ফলো করে রাখুন। কারণ পরের এপিসোডে কথা বলবো, হার্ডওয়ার্কিং করলেই কি ক্যারিয়ারে সফল হওয়া যায়, নাকি হার্ডওয়ার্কের পাশাপাশি সঠিক স্কিল, ডিরেকশন আর নির্ভুল স্ট্র্যাটেজি দরকার হয়। পরের গল্পটা হয়তো আপনার ক্যারিয়ারের সাথে আরো বেশি মিলে যাবে। সো স্টে টিউন, গ্রো উইথ ইব্রাহিম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।